আসসালামু আলাইকুম। গতিবিধি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আরিফ। আচ্ছা, জেফরি অ্যাপস্টাইনের নাম তো শুনেছেন, যার কাছে আইন, শাসন, ক্ষমতার, রাজনীতির পালাবদল এগুলো সবকিছুই ছিল নামমাত্র। যিনি কিভাবে গণিতের শিক্ষক থেকে বিলিয়নিয়ার হয়ে উঠলেন এবং বিশ্বের বিভিন্ন বিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার ব্যক্তিবর্গ তার হাতের ইশারায় নাচতেন। আজকে এই জেফরি অ্যাপস্টাইনের উত্থান থেকে পতন হওয়া পর্যন্ত সবকিছু নিয়ে আলোচনা করা হবে। সো লেটস গেট স্টার্ট। এই ভয়ঙ্কর ব্যক্তিত্বের উত্থান সম্পর্কে জানতে হলে আমাদেরকে ঠিক 55 বছর আগে ফিরে যেতে হবে। অর্থাৎ সালটা ছিল 1970 দশকে, যখন জেফরি অ্যাপস্টাইন মাত্র কলেজে পড়াশোনা করতেন এবং 21 বছর বয়স। সেই সময় জেফরি অ্যাপস্টাইনের হাতে কোনো প্রকারের সার্টিফিকেট নেই, কিন্তু আশ্চর্যজনকভাবে নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ডাল্টন নামের খুবই জনপ্রিয় একটি স্কুলে এই জেফরি অ্যাপস্টাইনের চাকরি হয়ে যায়। সেখানে জেফরি অ্যাপস্টাইনের সঙ্গে টেরিফিন নামের একটি মেয়ের সাথে দেখা হয়। টেরিফিন সেই সময় বড় একটি ব্যাংকারের মেয়ে ছিলেন এবং জেফরি অ্যাপস্টাইনের সঙ্গে টেরিফিনের বেশ ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। জেফরি অ্যাপস্টাইন সেই সময়ে টেরিফিনকে পাওয়া মানে একটি সোনার কাঠি হাতে পাওয়া। তখন জেফরি অ্যাপস্টাইন $12,000 চাকরি করতেন। সেই সময়ে এই অ্যামাউন্ট বেশ ভালো একটি অ্যামাউন্ট ছিল, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো জেফরি অ্যাপস্টাইনের থেকে কয়েক গুণ বেশি পরিমাণ খরচ করতেন। হঠাৎ তিনি সেই 70 দশকে 21 বছর বয়সে বিলাসবহুল জীবনযাপন করতেন। এটি কিভাবে সম্ভব হয়েছিল, আমি এটি তথ্য বিশ্লেষণ অ্যানালাইসিস করে বুঝতে পারলাম। জেফরি অ্যাপস্টাইন সেই সময় নারী পাচার, নারী নির্যাতন এবং বিভিন্ন নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বিভিন্ন বিলিয়নিয়ার বা ধনকুবের মালিকরা তার কাছে আসতেন এবং তিনি সেটির গোপনে ভিডিও ধারণ করতেন এবং পরবর্তীতে ওই ধনকুবের মালিকদেরকে হ্যারাসমেন্ট করে তাদের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ হাতিয়ে নিতেন। এভাবেই জেফরি অ্যাপস্টাইন সেই 70 দশকে বিলাসবহুল বা রাজকীয় জীবনযাপন করতে পারতেন। কিছু বছর কেটে যাওয়ার পরে টেরিফিন এবং ওই স্কুলের এক শিক্ষার্থীর বাবার সহযোগিতায় জেফরি অ্যাপস্টাইনের বিয়ার স্টার্নসে চাকরি হয়। বিয়ার স্টার্নস সেই সময় ব্যাংকিং জায়ান্ট হিসেবে পরিচিত ছিল। যোগ্যতা না থাকা সত্ত্বেও জেফরি অ্যাপস্টাইনের পদোন্নতি হতে থাকে এবং বিভিন্ন প্রকারের সুবিধা পেতে থাকেন। এতে তার সহকর্মীরা তার বিরুদ্ধে প্রশ্ন তোলে, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে বিয়ার স্টার্নস ব্যাংকও প্রশ্ন তোলে এবং শেষমেশ তার চাকরিও চলে যায়। 80-এর দশকের মাঝামাঝি জেফরি অ্যাপস্টাইন রহস্যজনকভাবে বড়লোক হয়ে যান এবং কোটি কোটি টাকার মালিক হয়ে যান। পাশাপাশি বিশ্বের বিভিন্ন ধনকুবের মালিকদের অর্থ ম্যানেজ করে দিতেন। তার সবচেয়ে বড় ক্লায়েন্ট ছিল লেসলি ওয়েগজার। লেসলি ওয়েগজার সেই সময় বড় বড় বিখ্যাত ব্র্যান্ডের মালিক ছিলেন। লেসলি ওয়েগজার ছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন ধনকুবের মালিকদের মানি ম্যানেজমেন্ট অর্থাৎ মানি ব্যবস্থাপনা করে দিতেন, যার ফলশ্রুতিতে তিনি ধীরে ধীরে আরো বড়লোক হতে থাকেন। সেই সময় এটি নিয়ে বেশ বড় একটি প্রশ্ন তোলা যায় যে তিনি এত বড় বড় ক্লায়েন্টদের কিভাবে পেলেন। আবার অনেকে মনে করতেন যে তিনি বিভিন্ন ক্লায়েন্টদেরকে পরে বিভিন্ন ওয়েতে তার কাছে নিয়ে আসতেন এবং তাদেরকে বাধ্য করতেন তার কাজ করে দেওয়ার জন্য। 90-এর দশক পর্যন্ত জেফরি অ্যাপস্টাইন সমাজের মধ্যে খুব ভালো মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছেন এবং গোপনে গোপনে তার কাজগুলো করে যাচ্ছেন। তখন জেফরি অ্যাপস্টাইনের মনে খুব ভালো একটি প্রশ্ন জাগে যে এই কাজগুলো কিভাবে আমি শহরের বাইরে গিয়ে নিরাপদে করতে পারি। সেজন্য জেফরি অ্যাপস্টাইন 1998 সালে 70 থেকে 78 একরের আয়তনের এই দ্বীপটির নাম লিটল সেন্ট জেমস, যেটি আমেরিকার ভার্জিন আইল্যান্ডে অবস্থিত। প্রায় $8 মিলিয়ন ক্রয় করা এই দ্বীপটি শুধু বাসস্থান ছিল না, বরং এটি ছিল পাওয়ার এক্সচেঞ্জের সেন্টার। কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না, কাকে ক্ষমতা দিলে ভালো হতো, সবকিছুর ডিসিশন নেওয়া হতো এই আইল্যান্ড থেকে এবং ডিসিশন দাতা ছিলেন জেফরি অ্যাপস্টাইন। বিভিন্ন রাজনীতিবিদ, বিজ্ঞানী, বিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার ব্যক্তিবর্গদের বেশ জমজমাট একটি আড্ডাখানা ছিল এই দ্বীপটি। এভাবে জেফরি অ্যাপস্টাইন কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। কাউকে ব্ল্যাকমেল করে, কাউকে জোর জবরদস্তি করে, কাউকে আবার হ্যারাসমেন্ট করে এই টাকাগুলো উদ্ধার করে নিতেন। এভাবেই চলতো ভয়ঙ্কর এক রাজ্য, যেখানে নারীর লোভ দেখিয়ে বিভিন্ন ধনকুবের মালিকদের পথ প্রদর্শক হয়ে ওঠেন অ্যাপস্টাইন। অ্যাপস্টাইন মূলত অল্প বয়সী এবং সুবিধা বঞ্চিত নারীদেরকে টার্গেট করতেন। জেফরি অ্যাপস্টাইনের ফর্মুলাটি ছিল এরকম: 2টি মেয়ে দিয়ে 4টি মেয়ে কালেকশন করা এবং 4টি মেয়ে দিয়ে 8টি মেয়ে, 8টি মেয়ে দিয়ে 16টি মেয়ে কালেকশন করা। এভাবে হাজার হাজার মেয়েকে অপহরণ, বন্দী এবং শেষে নির্যাতন চালাতেন। যাকে পছন্দ হতো তাকে রাখতেন, যাকে পছন্দ হতো না তাকে মেরে ফেলতেন অথবা আত্মহত্যা করতে বাধ্য করতেন। আবার যাকে ছেড়ে দিতেন তাকে এমন ব্যবস্থা করে দিতেন যাতে পরবর্তীতে জেফরি অ্যাপস্টাইনের বিরুদ্ধে কোনো প্রকার আওয়াজ তুলতে না পারে। এভাবেই চলতো কুখ্যাত জেফরি অ্যাপস্টাইনের রাজ্য। জেফরি অ্যাপস্টাইনের লিঙ্ক বা কানেকশন এত লম্বা ছিল যে বিভিন্ন দেশের বিলিয়নিয়ার থেকে শুরু করে প্রেসিডেন্টরা তার হাতের ইশারায় নাচতেন। এদের মধ্যে কয়েকজন হলেন প্রিন্স অ্যান্ড্রু ব্লেন ক্লিন্টন,
আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ নরেন্দ্র মোদী, মুকেশ আম্বানি এবং বাংলাদেশের শেখ হাসিনা থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত এই লিঙ্কের সাথে জড়িত ছিলেন। এত বড় বড় গভীর জলের মাছকে তিনি বন্ধু বানিয়ে প্রাইভেটলি তার কাজে লাগাতেন। একসময় জেফ্রি অ্যাপস্টাইনের নির্যাতন, নারী নির্যাতন, অত্যাচার এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্রের মানুষ 2008 সালে তার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। এফবিআই সহ বিভিন্ন শাসন ব্যবস্থা তার পিছু লাগে। এফবিআই তথ্য অ্যানালাইসিস বিশ্লেষণ করে কুখ্যাত খুনির এবং কুখ্যাত নির্যাতনকারীর লিঙ্ক এত লম্বা পেয়েছেন যে তারা কিছুই করতে পারছে না, এবং শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা তার কিছুই করতে পারবে না। শেষমেশ 2008 সালে জেফ্রি অ্যাপস্টাইনের আইনজীবীদের সাথে একটা বৈঠক করা হয়। এই বৈঠকটি ছিল সম্পূর্ণ গোপন এবং ভিকটিমদেরকে কিছুই জানানো হয়নি, এবং শেষমেশ একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেফ্রি অ্যাপস্টাইন 13 মাস জেল খাটবেন, এবং এই জেল 13 মাসের মধ্যে রাতে শুধু ঘুমাবেন জেলখানা এবং দিনে তার অফিস কার্যক্রম চালাতে পারবেন। শেষমেশ জেফ্রি অ্যাপস্টাইন 13 মাস জেলে থেকে বেরিয়ে আসেন এবং চিরতর মুক্তি লাভ করেন। এভাবে কয়েক বছর কেটে যায় এবং জেফ্রি অ্যাপস্টাইনের বিরুদ্ধে কেউই আওয়াজ তুলতে পারেনি, শুধুমাত্র একজন সাংবাদিক ছাড়া। জুলি কে ব্রাউন নামের একজন সাংবাদিক জেফ্রি অ্যাপস্টাইনের বিরুদ্ধে দীর্ঘ একটি প্রতিবেদন তৈরি করেন, যা 2018 সালে জনগণকে আবার রাস্তায় নামতে বাধ্য করে। অর্থাৎ জুলি কে ব্রাউনের প্রতিবেদন এতটা স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ছিল যে জনগণ সেটির উপর বিশ্বাস রেখে জেফ্রি অ্যাপস্টাইনের বিরুদ্ধে আবার আন্দোলন করতে শুরু করে দেয়, এবং 2019 সালে জেফ্রি অ্যাপস্টাইনকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এবং একই সালে অর্থাৎ 2019 সালের 10 আগস্ট জেফ্রি অ্যাপস্টাইনকে আত্মহত্যার ফাঁসির দড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই সময় সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, এবং জেলের মধ্যে যারা যে প্রহরীরা ডিউটি পালন করেছিলেন তারা ঠিকঠাক মতো ডিউটিও পালন করেননি। তাই জেফ্রি অ্যাপস্টাইনের মৃত্যু আজও রহস্যজনকভাবে রয়ে যায়। যত যাই হোক, জেফ্রি অ্যাপস্টাইনের মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবীবাসী একটি ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গিয়েছে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।